আজ আমার জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট পূর্ণ হলো। আমি অনেক জায়গায় খুঁজেছি, হেড হান্টারদেরকে মানে খুঁজে পাওয়া যায় কিনা। এইখানে এসে আমি পেলাম এই নিনু গ্রামে এই যে আছেন দাদাজি, এই দাদাজির পুরো হোল ফ্যামিলি হেড হান্টারের সাথে যুক্ত। উনি নিজের, ওনার বয়স 114 বছর বয়স। তো যে কাহানিটা উনি বললেন, ওনার বাবা আর ওনার দাদা পাশের একটা গ্রাম আছে, এইদিকেই গ্রামের নাম হচ্ছে মুক্তুয়া, সেই গ্রামে গিয়ে 5 জন মানুষের মাথা কেটে ঘরে নিয়ে এসেছিল। শুধু ওরকম একটা না, এরকম আরো পাশে কোনো গ্রাম আছে, সেই গ্রামের মানে যখনই যুদ্ধ হতো, যখনই গন্ডগোল হতো, ওনার বাবা নিয়ে এসেছিল এক বুড়ো লোকের মাথা কেটে নিয়ে এসেছিল। और भी बोला ना भैया, और किसका किसका सर कलम करके लाया, थोड़ा सा बोलो। लौकई लंग पाओ में हो गांडे। हाँ, लौकई बस्ती का एक गांडे भी इसका पिताजी ने डायरेक्ट सर करके लाए बोलते हैं। अच्छा अच्छा, और किसको किसको थोड़ा सा बताओ ना। और ये हम लोग बोलते हैं, इसका बस्ती का नाम भी हम कभी गया भी नहीं। और ये कुट कुट कुट, हाँ हाँ, कुट बस्ती को भी हम लोग डायरेक्ट सर काट के लाए। अच्छा वो भी अच्छा, खुद काट के लाए बोलते हैं। हाथ इसने भी डायरेक्ट काटे बोलते हैं, हाथ पाव और सर डायरेक्ट काट के लाए बोलते हैं। ये और मोरंग में रख के दिया था वो। मोरों में डायरेक्ट लेके आए बोलते हैं। अच्छा अच्छा, ये दादाजी, तो दिस इज द লাস্ট হেড হান্টার অফ ইন্ডিয়া। মানে আমার গর্ব হচ্ছে আজকে আমি এরকম একটা কন্টেন্ট বানাতে পেরেছি। আমি কলকাতা থেকে রওনা দিয়েছি ভারতের এক রহস্যময় ও বৈচিত্র্যময় রাজ্য নাগাল্যান্ডের উদ্দেশ্যে। নাগা সভ্যতা, হেড হান্টার, নাগা মানুষের অদ্ভুত খাদ্য। তাদের বাজারে দেখি তারা কুকুর খায়, ইঁদুর খায়, পোকা খায়, ব্যাঙ খায়, এমনকি তারা ভীমরুলের চাকও খায়। অদ্ভুত তাদের খাবার। তার সাথে ঘুরে দেখাবো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা শহর। ঠান্ডা আবহাওয়ার এই শহর যেন নাগাল্যান্ডের স্বর্গ। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কলকাতা থেকে নাগাল্যান্ডের ভ্রমণের সম্পূর্ণ বর্ণনা। তো কোহিমা থেকে আপনাদেরকে স্বাগতম। এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর, এখান থেকে পুরো মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। তো কোহিমাতে আমি একটা হোটেলে চলে এসেছি, এটা হোটেল অরোরা। আসামে এসে ওই যে সেই মায়াং, যে তন্ত্রমন্ত্রর জায়গা, কালো জাদুর জায়গা, সেই জায়গায় যেতে চান, মানে মায়াং যে গ্রাম। হংকং মার্কেটের মধ্যে এসে আমার একজন বোনের সাথে পরিচয় হয়ে গেল, নাগা বোন। তিনিও হচ্ছেন ইউটিউবার। বেশ সুন্দর লাগছে নাগাল্যান্ডের মধ্যে একটা নাগা বন্ধুর বাড়িতে এসে। আমাকে দেখে চিনতে পেরেছেন? আচ্ছা, বেঙ্গলি হো मतलब असम से या बंगाल से? इधर से हूँ। আমিও বাঙালি। अच्छा কি নাম আপনার? तृषा। তৃষা। তৃষা টাইটেল? That তো আজকে আমি বনগাঁ থেকে ভিডিও শুরু করছি। তো বনগাঁ থেকে প্রথমে যাবো হচ্ছে কলকাতায়, তারপরে কলকাতা থেকে কাজিরঙ্গা এক্সপ্রেস ধরে আমি যাব হচ্ছে নাগাল্যান্ডে। মানে প্রথমে যাব গুয়াহাটি, গুয়াহাটি থেকে আবার নতুন ট্রেন ধরে যাব নাগাল্যান্ডে। এবার আমরা এই যে দমদম ছাড়িয়ে কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এবার চলে এসেছি কলকাতা স্টেশনে, এখান থেকেই আমার কাজিরঙ্গা এক্সপ্রেস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন কলকাতা স্টেশনে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এবার এখান থেকে আমার কাজিরঙ্গা ট্রেনটা ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 4। আমি এখান থেকে যাব আসামে। আমার ট্রেন চলে এসছে। দেখুন এই যে লাইন দিতে হচ্ছে, কারণ আমি জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি। দেখি 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 দেখি, চলো 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 চলো। তো এই যে দেখুন, দারুণ সুন্দর সিট পেয়ে গেছি, পুরো ফাঁকা। আর এই দিক দিয়ে আমি ভিডিও করতে পারবো। পরে দেখুন জানলার দুটো সিট নেই। তো নাগাল্যান্ডের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের ট্রেন এক্ষুনি ছাড়লো, 9টা 5-এ আমাদের ট্রেন জার্নি শুরু হলো। তো আমরা এবার বর্ধমান স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন চলে আসলো বোলপুর শান্তিনিকেতনে। দেখুন, তো এই যে আমরা শান্তিনিকেতন ছাড়াচ্ছি এবার। ठीक है ठीक है। কাঁচা ছোলা চলে এসছে, কাঁচা ছোলা নিয়ে নিচ্ছি। এই যে ছোলা নিয়ে নিলাম, ছোলা মাখা। সন্ধ্যা হয়ে গেছে আর এই যে আমরা কিষানগঞ্জ স্টেশন ছাড়াচ্ছি। আমাদের কামরাটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ফাঁকা, এক একটা সিটে এক একজন, মানে পুরো মনে হচ্ছে স্লিপার কোচের মতনই আমরা সবাই কিন্তু যাচ্ছি। তো এই দেখুন গুয়াহাটি আমরা পৌঁছে গেলাম। এখন বাজে রাত 3:30 মতন। তো এই যে নেমে গেলাম। এখান থেকে আবার 6টা 20-তে নাগাল্যান্ডের ট্রেন রয়েছে, জোরহাট জনশতাব্দী এক্সপ্রেস।
যে এই ট্রেনে করে দিমাপুর যাব, নাগাল্যান্ডে যাব, সেই ট্রেন আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই যে গুয়াহাটি জোরহাট টাউন, এখনো ভেতর থেকে খোলেনি কারণ 6টা কুড়িতে ছাড়বে, এখনো দেরি আছে। গুয়াহাটি থেকে জোরহাট জনশতাব্দী এক্সপ্রেসে করে এবার যাচ্ছি দিমাপুরের দিকে। দেখুন জনশতাব্দী এক্সপ্রেস কীরকম ফাঁকা, মানে দুই সাইডেই ফাঁকা। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও ফাঁকা আর সামনেও ফাঁকা, মানে সেই এক একটা সিটে একজন দুইজন করে এরকম মানুষ, সেরকম ভিড় হয় না এদিকে। আর আমি ভীষণভাবে উদ্গ্রীব হয়ে রয়েছি এই গুয়াহাটি থেকে দিমাপুরের এই রাস্তাটায়। এত সুন্দর সুন্দর জার্নি হবে, মানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে নেটওয়ার্কও থাকে না, সেই জঙ্গলের রাস্তাটা আমি আপনাদের দেখাবো। আমি এর আগে যতবার দিমাপুরে এসেছি ততবার রাত্রে গেছি, মানে এই গুয়াহাটি থেকে দিমাপুর অব্দি রাত্রে পৌঁছেছি। এবার রাত্রের জন্য সেই জায়গাগুলো আমার দেখা হয়, আজকে সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। এবার দেখুন কি অপরূপ সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমাদের যাত্রা হচ্ছে। এই যে জাস্ট শুরু হলো, সবেমাত্র গুয়াহাটি আমরা ছাড়ালাম, আর এরকম পাহাড়ের মধ্যে দিয়ে বসতি, এরকম উন্মুক্ত পরিবেশ, মানে কেমন যেন অক্সিজেনের ভরপুর শুদ্ধতা, এত শুদ্ধ বাতাস। 2-4টে স্টেশন পরে হোজাই এবং লামডিংয়ের পর থেকে আরও সুন্দর জায়গা। তো সামনে একটা স্টেশন পড়ছে, সামনে হচ্ছে জাগি রোড আসছে, ওখানে আমাদের নামতে হবে একটা বিশেষ কারণে। আমি ওখানে নামবো, নেমে আবার দিমাপুরের দিকে যাব একটু পরে, সেখানে লেট হবে আমার জাগি রোড থেকে একটু। জাগি রোড তো এটা, তো এবার এই যে জাগি রোডে পৌঁছে গেছি। তো এই যে এবার আমি পৌঁছে গেছি জাগি রোডে। স্টেশনটা দেখুন কীরকম চুপচাপ, শান্তশিষ্ট, নির্জন। তো এই যে কিন্তু আমি এখন সেই স্টেশনে পৌঁছে গেছি, জাগি রোড। যদি আপনারা আসামে এসে ওই যে সেই মায়াং, যে তন্ত্রমন্ত্রর জায়গা, কালো জাদুর জায়গা, সেই জায়গায় যেতে চান, মানে মায়াং যে গ্রাম, তাহলে আপনাকে এই জাগি রোডেই নামতে হবে। জাগি রোডে নেমে মোটামুটি এখান থেকে ওই 40-50 কিলোমিটার, এখান থেকে অটো যায় বা দুটো অটো পাল্টাতে হতে পারে, বা ডাইরেক্ট বাস যায়, এরকম যায়। আর এই জাগি রোড থেকে নেমেই একটু সাইডেই এখানে রয়েছে পুরো এশিয়ার মধ্যে সবচাইতে বড় ড্রাই ফিশ মার্কেট, শুকনো মাছের যে বাজার, সেটা এইখানেই, একদম এই জাগি রোড থেকে, স্টেশন থেকে নেমেই। তারও আমি একটা ভিডিও করেছিলাম আগের বছর। তো এটা কিন্তু একটা বিশেষ ইম্পর্টেন্ট এই স্টেশনটা, কারণ মায়াং যে গ্রাম, যে সভ্যতার সাথে যুক্ত করছে, সেটা এই স্টেশনটা। এখান থেকে নেমেই মানুষ ওখানে যেতে পারবে। এই স্টেশনে না একটা আলাদা শান্ত নীরবতা, একটা চুপচাপ মতন ভাব আছে, একটা মায়ার পরিবেশ স্টেশনটাই। যেমন সেই মায়াং গ্রামের একটা মায়া এই স্টেশনেও আছে। শুধুমাত্র পাখির শব্দই শুনতে পাচ্ছি আমি, আর কোনো কিছু শব্দ নেই কিন্তু। আর দূর থেকে আসছে ওই স্টেশনের সাউন্ড। তো এই যে আমাদের নেক্সট ট্রেন চলে এসছে, আবাদ আসাম এক্সপ্রেস। भैया ये जनरल সকালের ট্রেনে এই যে সিঙ্গাড়া নিয়ে নিলাম, আর তার সাথে যে চাটনিটা দিয়েছে ওটা হচ্ছে ভূত জলকিয়া লঙ্কা চাটনি, মানে ঝাল চাটনি। টিফু স্টেশনের নিচেই দেখুন মানুষরা কিভাবে থাকে। এই স্টেশনের পরেই হচ্ছে দিমাপুর। আসামের মানুষের ঘরবাড়ি দেখাতে দেখাতেও নিয়ে যাচ্ছি। এখানকার মানুষের বেশিরভাগ না চাচের বেড়া, উপরে টিনের চাল। তো আমরা প্রায় দিমাপুরে পৌঁছে গেছি। তো আমরা এই যে ট্রেনে করে দিমাপুরে চলে এলাম। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। সবাই যাচ্ছে এইভাবেই, আমিও চলে যাই। পেছনে ব্যাগটা রয়েছে বলে একটু ভারী লাগছে। তো এই যে চলে এলাম নাগাল্যান্ডে, দিমাপুরে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটু ব্রাশ করবো ভিতরে গিয়ে, চলুন তারপরে হোটেলের দিকে যাবো। এই জায়গায় কত মানুষ নামলো আপনারা দেখুন, অনেক দূরে দূরে গেছিলো তারা। তো নাগাল্যান্ডের এই একটাই কিন্তু রেল স্টেশন, সেটা হচ্ছে দিমাপুর। আর দিমাপুরকে আপনারা বলতে পারেন এটা হচ্ছে
ইকোনমিক্যাল ক্যাপিটাল নাগাল্যান্ডের। নাগাল্যান্ডের ক্যাপিটাল তো কোহিমা, কিন্তু এটা ইকোনমির দিক থেকে সব থেকে এগিয়ে। পয়সা কড়ি বাণিজ্য এখানেই, মানে আমদানি রপ্তানি যাই হোক, সমতল ভূমির মধ্যে এটাই, আর সব হচ্ছে পাহাড়ের মধ্যে। তো আসামের সাথে এটাই ডাইরেক্ট কানেক্ট, তো এখানেই আমদানি রপ্তানির ব্যবস্থা এখান থেকেই সম্পূর্ণ হয়, এই জন্যই এটা ইকোনমিক্যাল ক্যাপিটাল। নাগাল্যান্ডের ভাষা সম্পর্কে আপনাকে অল্প একটু অবগত করাই। নাগাল্যান্ডে প্রচুর রকমের জাতি আছে, সেই প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভাষা আছে, কিন্তু ওরা যখন কথা বলে একে অপরের সাথে, তাদের যে প্রত্যেকটা আলাদা আলাদা জাতির ভাষা, সেই ভাষা কিন্তু তারা বুঝতে পারে না। তো সবার ভাষা সবার বোঝার জন্য ভাষা তৈরি হয়েছে নাগামিজ ভাষা। আর সেই নাগামিজ ভাষা অনেকটা হিন্দি ভাষা, আসামি ভাষা, বাংলার কিছু অংশ মিশিয়ে একটা ভাষা। ওনাদের সামনে আপনি যখন বাংলায় কথা বলবেন, ধরুন আপনি বাংলায় কিছু একটা কথা বললেন, আপনার কথা অনেকটাই তারা বুঝতে পারবে, কারণ তাদের ভাষার একটা বড় অংশ আসামের ভাষার সাথে মিল খায়, আর আসামের ভাষা অনেকটা বাঙালির সাথে মিল খায়। আর সেই জন্য নাগামিজ কিন্তু ভাষাটাই ওই হিন্দি এবং আসামি আরও কিছু ওদের আঞ্চলিক ভাষা মিক্স করে তৈরি করে নাগামিজ ভাষা। তো আমি এবার দিমাপুর শহর দিয়ে হাঁটছি, সামনের দিকে যাচ্ছি, আর আপনাদের নিয়ে যাব সামনে একটা মার্কেটের দিকে। মার্কেটের নাম হচ্ছে হংকং মার্কেট। এবার হংকং শুনে আপনারা তো বুঝতে পারছেন যে চায়না, কোরিয়া, তারপরে ভিয়েতনাম, থাইল্যান্ড, এইসব জায়গার মাল পাওয়া যায়। মাল মানে বিশেষ করে টেক্সটাইল। লাগতো আপ বেঙ্গলি হো, মতলব আসাম সে ইয়া বাঙ্গাল সে? इधर से हूँ। আমিও বাঙালি। अच्छा তা আপনার বাড়ি মানে আসামে না পশ্চিমবঙ্গে? এখানেই ডিমাপুরেই। না, এখানে এখন বাড়ি, মূল বাড়ি কোথায়? এখানে এখানেই? মা বাবার জন্মকর্ম সব এখানেই। ও আচ্ছা আচ্ছা। তো বাবা বা মায়ের আগের বাড়ি কোথায় ছিল, আসাম থেকে না পশ্চিমবঙ্গ থেকে? এখান থেকে বা ঠাকুর দাদা? আমার দাদু বাংলাদেশ থেকে। বাংলাদেশে? আচ্ছা, ভীষণ ভালো লাগলো। কি নাম আপনার? তৃষা। তৃষা? তৃষা টাইটেল? দেব। তৃষা দেব। দেব, তৃষা দেব। এই সাইডে না? হ্যাঁ। ও হোয়াইট কালার হংকং মার্কেটের এরিয়া। এই দিক দিয়ে যেতে পারি, এই দিক দিয়ে যেতে পারি, এই টোটালটাই হংকং মার্কেট। भाई आप कहाँ से हो? मैं बंगाल से हूँ भाई। बंगाल से। आप कहाँ से? आसाम। আসাম। তো দেখুন এইবার সেই আমি হংকং মার্কেটের মধ্যে চলে এসেছি। बंगालेर मानुष এটা তো ভালো করে বাঙালের মানুষ? আচ্ছা আচ্ছা। बोल रहा है कौन जीता है पार्टी कौन जीता है পার্টি বিজেপি জিত গয়া। আর হংকং নাম হওয়ার বড় কারণ হচ্ছে এখানে চায়না থেকে প্রচুর মাল আসে। চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে প্রচুর মাল আসে, প্রচুর কাপড়ের জিনিস আসে, যেগুলো এই মার্কেটে বিক্রি করা হয়। এবং যেগুলো আসে তার কিন্তু তার মধ্যে মানে 90% পুরনো জিনিস, যেগুলো বিদেশ থেকে আসছে। এটা দেখুন, এই যে এটাই চায়নার ট্যাগ লাগানো, এই যে, তো এইটাও কিন্তু এরকম চায়না। তো এই বাজারে এরকম প্রচুর মাল আছে যেগুলো চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে আসে। এগুলো কি চাইনিজ নাকি দাদা? এগুলোও চাইনিজ। আর চায়নার সবচাইতে ব্যাপার, এই যে যে কাপড়গুলো হয়, এই কাপড়গুলো একদমই আলাদা। এগুলো আমাদের দেশের সাথে মিল খায় না, না? এদের যে কাপড়ের কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড, না? এটাই আমি বলছিলাম যে এখানে চায়না, কোরিয়ার থেকেও, তারপরে ভিয়েতনাম থেকে, থাইল্যান্ড থেকেও আসে না দাদা? মানে মেড ইন থাইল্যান্ড লেখা থাকে তো। আর এদের যে কাপড়ের কোয়ালিটিগুলো ভীষণ উন্নত মানের। যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমরা বলতে পারো যে নর্থ ইস্টের মধ্যে সবচাইতে বড় কাপড়ের মার্কেট। কারণ এত বড় কাপড়ের মার্কেট আর কোনো শহরে নেই নর্থ ইস্টে। কারণ নর্থ ইস্টের যে করিডর সেটা হচ্ছে আসাম। সেই আসামে যেটা হচ্ছে সবচাইতে বড় কাপড়ের বাজার, সেটাও এর চাইতে ছোটো। আর সবচাইতে মজার ব্যাপার যে এই পুরোনো জিনিস, মানে যেগুলো বিদেশ থেকে আসে, চায়না হোক, তারপরে কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সেই বিদেশি জিনিস কিন্তু ওনারা খুব ওয়েলকামের সাথে পড়ে। আর এর মধ্যে ঘুরতে ঘুরতে আপনার হারিয়ে যাবেন। এর মধ্যে ঘুরতে ঘুরতে মানে ভুলভুলাইয়া টাইপের একই জায়গা দিয়ে ঘুরবেন বা হারিয়ে যাবেন, কিন্তু সে রাস্তা খুঁজে পাবেন না, দিশেহারা মতন হয়ে যাবেন। দেখুন আর একটা গলিতে আসলাম। এই গলিটাও কত বড়, এই দিক দিয়ে যাবেন শেষ হবে না। দেখুন গলিটা কত লম্বা। আপনি ব্লগারও? তো হংকং মার্কেটের মধ্যে এসে আমার একজন বোনের সাথে পরিচয় হয়ে গেল, নাগা বোন। তিনিও হচ্ছেন ইউটিউবার। ওনার চ্যানেলের নাম হচ্ছে আসিং নাগা ব্লগ। ASING আসিং নাগা ব্লগ। আসিং নাগা ব্লগ। তো ওনার সাথে মিট করে অনেক খুশি হলাম। আর ওনার পুরো পরিবার এসছে এখানে, মানে শপিং করতে এসছে। আর শপিং করার সাথে সাথে উনি ভিডিও বানাচ্ছেন। তো বেশ ভালো লাগলো, আর সবার সাথে ওনাদের সাথে মিট করলাম। এই যে হচ্ছে ওই বোনের হচ্ছে হাজব্যান্ড, এই যে ওনারা হচ্ছে অন্য বস্তিতে থাকে। আর ওনার দিদি, আর এটা এ কোন আপকা? मेरा दीदी का ना अच्छा दीदी का हस्बैंड। अच्छा अच्छा। ठीक है
आप लोग ऑफ कोर्स जाइए इस बहन के चैनल में और सपोर्ट कीजिए ठीक है बहुत शुक्रिया ठीक है ठीक है चलो হ্যাঁ। बाय বাই বাই একজন ব্লগারকে দেখে বেশ ভালোই লাগলো আর সেও আমার মতন এরকম ভিডিওই বানাচ্ছে এবং সে বিভিন্ন জিনিস কিনতে এসছে তার সাথে ভিডিও বানাচ্ছে यूट्यूबर भाई वो उधर में भी यूट्यूब किया था ना आपका बहुत यूट्यूब है तो हम देखता है तो टीवी में कभी देखता है तो हम चैनल से आपका यूट्यूब चैनल देखता है तो आप तो बाहर में भी जाता है ना হ্যাঁ 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 बांग्लादेश में भी जाता है आप হ্যাঁ হ্যাঁ? আপ বাঙালি নাকি हाँ बंगाली হ্যাঁ, বাংলায় দেখেছেন हाँ हाँ बांग्ला से আমাকে দেখে চিনতে পেরেছেন हाँ, हाँ, আচ্ছা আচ্ছা আপনি যখন বললেন বাংলাদেশে গেছেন আমি তখন ভাবলাম না তাহলে সত্যিই বলেছেন हाँ, हाँ, जो बांग्लादेश हठाৎ করে দেখি মাছ বাজার তুমি মাছ বাজার হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ফিশ মার্কেট তাহলে একদম ঠিক দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি তখন করে দেখি আর বাংলাদেশ আমি দেখছি ইউটিউব চ্যানেলে আর নিউ মার্কেট কোন দিকে কাকা? নিউ মার্কেট আর সামনে সামনের দিকে আচ্ছা আপনার নাম কি আমার নাম হলো রঞ্জিত দাস রঞ্জিত দাস আপনি আসামের আসামের মানুষ আমি। আচ্ছা, এখানে আচ্ছা। বিজনেস করি আগে ও তোমার তাহলে দেখি তো আমি প্রায় সময় আমি কই তোমার তো ইউটিউব চ্যানেলটা আমি দেখি মধ্যে মধ্যে তুমি যে আমি ফিশ মাছটা একটু বেশি পছন্দ করি দেখি তুমি মাছ বাজার যাও দেখাও। এই যে জাত গিয়া দেখাও তো একবারে দেখে চিনতে পেরেছেন হ্যাঁ চিন্তা করো না কেন তোমার আচ্ছা ভালো আচ্ছা করে- ঠিক আছে ঠিক আছে বেশ ভালো লাগলো একজন সাবস্ক্রাইবার আমাকে দেখেই চিনতে পেরেছেন দারুণ জিনিস বিক্রি করছে এটা বলে হচ্ছে ভাপা পিঠে এখানে দেখুন এই দাদা তো পুরো পাহাড় নিয়ে এসছে নাগা মির্চির পাহাড় প্রথমেই দেখুন আমি সবজি মার্কেট খুঁজতে গিয়ে পুরো মাছের মার্কেটের মধ্যে চলে এসেছি এইসব মাছও পাওয়া যায় দেখুন এই যে কুচে মাছ কুচে কত করে দাদা 400 আর এখানে দেখুন ইলিশও পাওয়া যাচ্ছে ইলিশ এখানে 1000 টাকা করে 1300 টাকা করে আমি শুনেছিলাম আর রুই হচ্ছে 180 আর কাতলা হচ্ছে 250 টাকা করে এরকমই দাম সবজি মার্কেটের বিশেষ বিশেষ জিনিস দেখাচ্ছি এই যে হচ্ছে বাম্বু স্যুট মানে কচি বাঁশ মানে সিদ্ধ করে তারপর সেটার থেকে জল বের করে আর এটা হচ্ছে সিদ্ধ সেই বাঁশ এটা হচ্ছে শুকিয়ে তারপরে ওনারা বিভিন্ন জিনিসের সাথে রান্না করে যেমন শুয়োরের মাংসের সাথে কুকুরের মাংসের সাথে রান্না করে তার মধ্যে বাম্বু স্যুট দেয় আর এখানে সুন্দর সুন্দর ভেজিটেবল আপনাদের দেখাবো এটাকে বলে বাকচাও এই যে এখানকার বহুতই ফেমাস এটার খুব উপকারী একটা সবজি এটা হচ্ছে লেটুস অনেকে এটা চিনতে পারেন না যে লেটুস কোনটা লাই পাত্তা কোনটা লেটুস কিন্তু আমাদের ওদিকেও পাওয়া যায় কলকাতার দিকে কিন্তু লাই পাত্তা পাওয়া যায় না ये कहाँ से लाते हो भाई ये सब ये सब भैया हम लोग लोकल आसाम से है। लोकल आसाम आसाम से हाँ ये कितना करके ये ला भैया 50 रुपया 50 किलो 50 रुपीज किलो আচ্ছা আচ্ছা তো এই বেগুনগুলো দেখুন লম্বা লম্বা এরকম বেগুন আমাদের দিকে কিন্তু দেখা যায় না सब आता এগুলো আসামের লোকাল আর এই সবজিটার নাম কি দাদা ये मिचिंगा है एक पीस में 60 है 60 रुपीज़ का इसका नाम क्या है मिचिंगा मिर्चिंगा अच्छा आप बहुत अच्छे हो क्यूट हो आप बहुत अच्छा बात है এদিকে না তাড়াতাড়ি সন্ধ্যা হয় এদিকে সকাল যেমন তাড়াতাড়ি হয় সন্ধ্যাও তাড়াতাড়ি হয় 4:30 থেকেই মোটামুটি আলো 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 হয়ে যায় একটা ভাইয়ের সাথে দেখা হলো এবং দেখা হওয়ার পরে মোটামুটি বেশ একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে অনেকক্ষণ ধরে কথা টথা হলো ও হচ্ছে সুমি ট্রাইবের আমি বলছিলাম যে দিমাপুরে অনেক রকমের ট্রাইব আছে একসাথে দিমাপুরে না পুরো নাগাল্যান্ডে তো ও হচ্ছে সুমি ট্রাইবের মানুষ ওদের টাইটেল হচ্ছে আওমি কুমুসু আওমি यस अभी क्या करते हो भाई आप हम ऐसे बेहतर हो ऐसे ही अच्छा ठीक है अच्छा लगा आपसे मिलकर এই ভাইয়ের বাড়ি যাচ্ছি আমি এবার সেই জন্য আমার তো নিতেই হয় আমি 1 কেজি আম নিয়েছি এখান থেকে তো এই মার্কেটের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি এই ভাইয়ের বাড়িতে এই যে আম নিয়েছি অল্প কটা 1 কেজি নিয়েছি আর এখানে দেখুন এরকম মাছ টাছ দারুণ ওঠে এটা হচ্ছে রেল বাজার রোজ সন্ধ্যাবেলা এই বাজারটা বসে মোটামুটি বিকাল থেকেই শুরু হয় তো খুব সুন্দর লাগছে हाँ हम पकड़ देगा हाँ चलो टूट जाएगा भाई চলো আর এখানে যত রকম সবজি টবজি আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু মানে দিমাপুরে বা নাগাল্যান্ডে হয় না বেশিরভাগ সবই আসাম থেকে আসে আর মাছ টাছগুলো অন্ধ্র থেকে আসে अच्छा वो सफ़ेद वाला अच्छा अच्छा चलो ये टूट जाएगा भाई टूट जाएगा चलो मैं लेता हूँ मैं पकड़ता हूँ इधर से ही है आप यहाँ नहीं हाँ हाँ चलो আমি উপর দিক দিয়ে যাই ও নিচে দিক দিয়ে আসুক রেল বাজার পুরো রেল লাইনের উপর দিয়েই বসে দেখুন এরকম
দেখি। আর এখানে দেখুন ট্রাইবাল মানুষরাও বিভিন্ন শাকসবজি নিয়ে আসে। অনেক লম্বা মার্কেট। তো এই দেখুন এই ভাইয়ের পাড়ায় ঢুকে গেছি, বেশ সুন্দর লাগছে নাগাল্যান্ডের মধ্যে একটা नागा बंधुर बाड़ीते एसे। ये फ्लैट है ना? फ्लैट। यस। अच्छा, ये आपका दीदी है क्या? ये मेरा कजिन है। कजिन है? अच्छा अच्छा, हेलो। हाँ, तो चलो दोस्तों। ओ दिस इज माय ले 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 ये ले 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 ले, कितना क्यूट है। तो देखो ये वो भैया का घर में अभी चला आया, अभी छोटा छोटा गुड़िया है। इधर आओ बेटी। ये है वो भैया का छोटा भाई, ये छोटा बहन, और ये मम्मी जी से मिलिए। ভাই দেখুন আমার জন্য চায় বানায় নিয়ে এসছে, এ পুরো ভরে নিয়ে এসেছিল, এত খাওয়া যায়? আমি বললাম কমিয়ে আনতে, তারপরে কমিয়ে আনলো। ভাই আপ बैठो। এখন আমি দিমাপুরের যে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, বাস ট্রান্সপোর্ট সিস্টেম, সেই কাউন্টারে আমি এখন বসে আছি। এখান থেকে টিকিট নিলাম কোহিমা যাওয়ার জন্য, আর কোহিমার টিকিট পড়েছে আমার 150 টাকা। এখন একটু ওয়েট করতে হবে, বাসটা এখনও আসেনি। এবার দিমাপুর থেকে কোহিমার দিকে যাচ্ছি, বাসে করে। বাস স্টার্ট হয়ে গেছে, আর এই যে বস আর আমি পাশাপাশি। আমরা কিন্তু এখনও দিমাপুরের পুরো সিটির মধ্যে দিয়েই যাচ্ছি। একটু সামনে গিয়েই একটা পুল মতন বাঁধবে, তারপরে শুধু পাহাড়ের রাস্তা, পাহাড়ের পথ দিয়ে আমরা জার্নি করে কোহিমার দিকে এগোবো। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রকফল এরিয়া। উপর থেকে পাথর ভেঙে পড়ে, ধস নামে। এখানে লেখা আছে, এবং পাহাড়গুলো পুরো নেট দিয়ে বন্দি করা। এই দেখুন পাথর ভেঙে পড়ে রয়েছে এই যে, আর এই দেখুন নেট রয়েছে। এরকম পাহাড়েও বিভিন্ন জায়গায় নেট লাগানো। আমরা এই যে দিমাপুর থেকে কোহিমাতে চলে এসেছি, কোহিমা বাস টার্মিনাস ওই যে সামনে। আর এবার এখান থেকে পুরো শহরের মধ্যে যেতে গেলে আমাকে মিনি বাস নিতে হবে। এই যে পাশে হচ্ছে মিনি বাস। দেখি দাদা দেখি, তো কোহিমাতে বাস থেকে নামার সাথে সাথেই এত সুন্দর একটা উপলব্ধি হলো। আমাদের ওইদিকে কলকাতা হোক আর বনগাঁ হোক, ওইদিকে এতটা এখন গরম, মোটামুটি 34-35 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে নেমেই মানে 23 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, হাঁটলেও কষ্ট হবে না। আর আজকে আমি কোহিমায় থাকবো। আজকে এখানে একটা হোটেল আমি খুঁজছি, আমার সাথে এই ভাই রয়েছে নিজে। তো কোহিমাতে আমি একটা হোটেলে চলে এসেছি, এটা হোটেল অরোরা। এখানে একদিনের জন্য সিঙ্গেল একটা রুম নিচ্ছি, চলুন। হোটেলটা বেশ সুন্দর। কোহিমায় আপনারা আসলে অবশ্যই হোটেলে আসুন। হোটেল অরোরা, একদম যেখানে মিনি বাসটা দাঁড়াবে তার একটু সামনে এসেই ডান দিকেই হচ্ছে হোটেল অরোরা। इतना ऊपर, अभी तो पैर दुखेगा मेरा। তো এইটা হচ্ছে আমার হোটেল রুম। এই যে সিঙ্গেল বেডের একটা রুম, এই দেখুন, এই যে ছোট, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে, আর শুধু বাথরুমটা এর সাথে অ্যাটাচ নেই, তবে একদম সামনেই এই যে হচ্ছে সামনের, ওটা হচ্ছে বাথরুম। আর এই যে দেখুন, আমি এবার হোটেল থেকে নামছি, নেমে নিচের দিক যাচ্ছি। আপনাদের নিচে গিয়ে একটু ঘোরাবো, কিন্তু আমার মনে হচ্ছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এইটা পুরো কোহিমাতে যেখানে মিনি বাস এসে দাঁড়ায় কোহিমা শহরে, সেই মিনি বাসের একটু সামনে এসেই ডান দিকে হোটেল অরোরা।
এই দেখুন অরোরা রেস্টুরেন্ট অ্যান্ড লজিং। আর এবার পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। আচ্ছা যাবে, একটু একটু মেঘ হয়েছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু মেঘ না মোটামুটি হয়েছে। দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে, জাস্ট অসম। তো কোহিমা থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন একটা কোহিমার মোড়ে চলে এসেছি, বেশ সুন্দর লাগছে ঘুরতে। আর এখানে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, মানে একটু একটু ঠান্ডা না, ভীষণ ঠান্ডা। এখন মনে হচ্ছে 20 ডিগ্রির আশেপাশে সেলসিয়াস, যেখানে আমাদের কলকাতা বা বনগাঁর দিকে 34, 33, 32, 35 এরকম সেলসিয়াস, সেখানে এখন এখানে 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 19 ডিগ্রি এরকম। মানে আমি যখন দুপুরবেলা এসেছিলাম তখন ছিল 21 ডিগ্রি, এখন একটু বৃষ্টি নেমেছে, এখন আরও ঠান্ডা হয়ে গেছে। আর কোহিমা সম্পর্কে আপনাদের আমি ছোট্ট একটু তথ্য দিই, সেটা হচ্ছে কোহিমা সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উঁচু। আর কোহিমাতে যে আদিবাসী গোষ্ঠীরা থাকে, মানে পুরো নাগাল্যান্ড জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ট্রাইবালরা থাকে। তো কোহিমাতে যে আদিবাসীরা থাকে তারা হচ্ছে আঙ্গামি আদিবাসী। বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে নাগাল্যান্ডের, তো এক একটা ডিস্ট্রিক্ট ভাগ করা হয়েছে এক একটা আদিবাসীদের যে জনগোষ্ঠী আছে তাদের নিয়ে। যেমন মন ডিস্ট্রিক্টে থাকে হচ্ছে কোনিয়াক উপজাতিরা, যে হেড হান্টার যারা আছে না নাগাল্যান্ডের বা নর্থ ইস্টের হেড হান্টার, তারা কিন্তু কোনিয়াক ট্রাইবাল, তারা থাকে মন ডিস্ট্রিক্টে। আর এখানে থাকে কিন্তু আঙ্গামিরা। তাই यहाँ पे अंगामी लोग ज़्यादा रहते हैं ना, अंगामी, হ্যাঁ। তো এখানে কিন্তু আঙ্গামিরা থাকে, মানে সেটা আমি একটু কনফার্ম হলাম একটা ভাইয়ের সাথে কথা বলে। তো আর যে ব্যাপারটা হচ্ছে এখানে এত সুন্দর সিটি, মানে সিটি জাস্ট আপনার দেখতে ইচ্ছাই করবে, মনে হবে জাস্ট মানে ঘুরে ঘুরে দেখি। যারা মিজোরামে গেছেন, মিজোরামের আইজল শহর ঘুরেছেন, অনেকটাই কিন্তু আইজলের মতনই খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে গাড়ি ঘোড়াগুলো চলে। কারণ রাস্তা তো এইটুকুই, রাস্তা চওড়া হবে না, আর দুই পাশ দিয়ে আপনারা দেখছেন এরকম মানে বিল্ডিং। তো সেই সরু রাস্তার মধ্যে দিয়ে এরকম বড় বড় গাড়ি একটা নির্দিষ্ট পথ দিয়েই তারা এগোয়, এবং কেউ আগে যাতায়াতের জন্য কেউ মানে করে না। দেখুন প্রত্যেকটার পেছনে প্রত্যেকটা, কারণ কেউ যদি আগে যেতে চায় কোনো গাড়ি, তাহলে একটা মানে ক্যাওস হয়ে যাবে, বিচ্ছিরি গ্যাঞ্জাম হয়ে যাবে। সেই জন্যই কিন্তু প্রতিটা গাড়ির পেছনে প্রতিটা গাড়ি থাকে। আর এই কোহিমা সম্পর্কে ইতিহাসের একটা তথ্য আছে, সেটা হচ্ছে ব্যাটেল অফ কোহিমা এখানে হয়েছিল, যে 1944 সালে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ আপনারা বলতে পারেন, যে জাপানের সৈনিকদের সাথে আমাদের ভারতীয় যে ব্রিটিশ আর্মি ছিল তাদের কিন্তু একটা ফাইট হয়েছিল। আর সেই ফাইটে মানে জাপানিদের সাথে যোগদান করেছিল কারা, আমাদের আজাদিন ফৌজের যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারা কিন্তু যোগদান করেছিল যাতে ব্রিটিশরা হেরে যায় এবং জাপানিরা জিতে যায়। কিন্তু সেই আজাদিন ফৌজের যে নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু সুভাষচন্দ্র বসু একদম প্রত্যক্ষভাবে থাকেননি, উনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন দূরে থেকে, মানে উনি ব্যাপারটা স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করেছিলেন, কিন্তু উনি কোহিমাতে ডিরেক্ট এসে ফাইটের মধ্যে উনি ছিলেন না। তো যাই হোক, সেই যুদ্ধে ওই জাপানরা তো হেরে যায়, যদি জিতে যেত তো আমাদের হয়তো স্বাধীনতা আরও বেশি তাড়াতাড়ি এগোতো। তো সেই যে যুদ্ধ হয়েছিল তার একটা স্মৃতিসৌধ এখানে আছে, সেটা হচ্ছে মানে সিমেট্রি অফ কোহিমা বা সিমেট্রি অফ ওই যে ব্যাটেলফিল্ডের সিমেট্রি এইদিকে আছে। তো এবার আপনাদের আমি কোহিমা শহরটা একটু ঘোরাবো, চলুন। এখন বাজে মোটামুটি 3টের আশেপাশে, আমাকে প্রথমে ওই সাইডে যেতে হবে, ওই সাইডে গিয়ে ওই দিকে যাবো, তাহলে বেশ সুন্দর ঘোরা হবে। আচ্ছা, আর এই শহরে এরকম মানে এই যে হাঁটার যে জায়গাটা, সেই হাঁটার জায়গার পাশ দিয়ে এরকম মানুষ সবজি বিক্রি করতে বসে। আর যারা বিক্রি করে তারা কিন্তু সবাই এই নাগা পিপল না, সেখানে বিহারি আছে, আসামিজ আছে, বাইরের মানুষ প্রচুর আছে, নাগা পিপলও আছে। দেখুন এই যে এই শাকটাকে চেনেন, এইটা ভীষণ ফেভারিট এখানে পুরো নর্থ ইস্ট জুড়ে, এটাকে বলে লাই পাত্তা। এই যে আর এই যেটা আছে এই যে এই সাইডের, এই দেখুন এইটাকে বলা হয় হচ্ছে স্কোয়াশের পাতা, আর ধনে পাতা তো আছে। চলুন, এখানে দেখছি এখানে জ্যান্ত মাছও পাওয়া যাচ্ছে, এই দেখুন জ্যান্ত মাছ। আর ব্যাঙ এখানে ভীষণ ফেভারিট, মেন্ডাক দেখুন, এই ব্যাঙ এখানে ভীষণ ফেভারিট। এই মোটামুটি 300, 350, 400 করে বিক্রি হয়, এই 3টে 4টে একসাথে বাঁধা থাকে। আর এই দিদির কাছে আছে এই যে লাই পাত্তা আছে, স্কোয়াশের পাত্তা আছে, ধনে পাতা আছে। আর এরকম দোকানপাট। আর এখানে কিন্তু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয় এবং মানুষ খুব তাড়াতাড়ি সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এখানে মোটামুটি আমার
মানে এখন তো 3টে 3:30 বাজে, আমাকে মোটামুটি 6টার মধ্যে খাবার রেডি করে ফেলতে হবে, নইলে পরে মানে 7টা 8টা বেজে গেলে আর আমি খাবার পাবো না। এই কিন্তু একটা ব্যাপার আছে। মানে পুরো শুধু কোহিমা না, এই নর্থ ইস্ট জুড়ে যতগুলো জায়গা আছে সবই কিন্তু এরকম। এবার আমাকে তার মধ্যে একটা ভাতের হোটেল কোথায় আছে সেটা দেখে মোটামুটি ভাত আর ডাল মোটামুটি আমার যা বাঙালি খাবার রেডি করতে হবে। ভাত ডাল এখানে পাওয়া যায়, বাঙালি খাবার মোটামুটি পাওয়া যায়, পুরোপুরি না হলেও। আর ওরা তার সাথে যেগুলো দেয়, মানে ভাত ডালটা তো কমন, সে শুধু বাঙালি বললে হবে না, পাঞ্জাবিরাও ওই খায়, রাজস্থানীরাও ওই খায়, এখানেও ভাত ডাল চলে, কিন্তু তার সাথে আরও কিছু জিনিস ওটা দেয় যেগুলো খুব ইন্টারেস্টিং। তার সাথে যেমন থাকে ওই যে লাই পাতার যে সেদ্ধ, তারপরে থাকে হচ্ছে যেটা হচ্ছে কিং চিলি, এখানে যেটা রাজা মির্চি বলে, রাজা মির্চির স্যালাড থাকে। এইগুলো কিন্তু এখানকার লোকাল, কিন্তু সেটা ভীষণ স্বাদ লাগে, ভীষণ সুন্দর লাগে, দারুণ লাগছে। আলাদা জায়গায়, আলাদা শহর, আলাদা মানুষ, আর তারা কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে সেটা কিন্তু দেখার মতন। আর এখান থেকে দেখুন, ও কি সুন্দর লাগছে। ওই দিক থেকে কিন্তু মেঘ উড়ে উড়ে আসছে, মানে ওদিকে বৃষ্টি হয়েছে, নিচে একদম মানে কালো কালো হয়ে গেছে, দারুণ লাগছে দেখুন, অসাধারণ। হাওয়া আসতে হয়তো একটু শব্দ তো অসুবিধা হতে পারে। দেখুন, আলাদা মানুষ, আলাদা প্রকৃতি। হ্যালো। আর সবাই খুব সুন্দর উত্তর দেয়। আপনি যার সাথেই কথা বলবেন প্রত্যেকটা মানুষ সুন্দর করে উত্তর দেবে। আচ্ছা, এটা হচ্ছে হাই স্কুলের বাস। এবার এখান থেকে দেখুন, এখান থেকে কত সুন্দর লাগছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, কোহিমা শহরটা দেখুন কত সুন্দর লাগছে। তো এর আগেও আমি কোহিমাতে এসেছি, কিন্তু কখনো থাকিনি, আর থাকিনি বলে বেশ ভালো করে ঘোরা হয়নি। তো এবার থাকবো এবং বেশ ভালো করে কোহিমা শহরটা ঘুরবো। তো সেই জন্যই কিন্তু একটা বেশ প্রস্তুতি নিয়েই এসেছি যে 1 দিন 2 দিন যাই হোক কোহিমাতে আমার থাকতেই হবে, আর কোহিমাটা দারুণ করে ঘুরতে হবে। এখান থেকে আমার যাওয়ার ইচ্ছা আছে কিসামা ভিলেজ। কিসামা ভিলেজ যেটা হচ্ছে পুরো নর্থ ইস্টের মধ্যে সবচাইতে বড় যে ট্রাইবাল অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যাল ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি হয়। সেই হর্নবিল ফেস্টিভ্যাল যদি আপনাকে দেখতে হয় তাহলে কোহিমাতে আসতে হবে। কোহিমার একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে কিসামা হেরিটেজ ভিলেজ। সেই কিসামা হেরিটেজ ভিলেজ এখান থেকে 12 কিলোমিটার মতন দূর, সেখানে কিন্তু ওই অনুষ্ঠানটা হয়। তো সেখানেও ভাবছি আমি যাবো। এখন হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছে না, কিন্তু জাস্ট ঘোরার জন্যই আমি যাবো। ভাই, यहाँ से किसामा विलेज कितना दूर? हमको नहीं पता है। आपको नहीं पता? मेरे को पता, आपको नहीं पता। তবে এখানে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়, সেটা যাওয়াটা বেশ মোটামুটি ঝামেলাপূর্ণ। ডাইরেক্ট আপনি যদি ওই ট্যাক্সি নেন, সে তো একটা মোটামুটি ভালো চার্জ চেয়ে বসবে, মোটামুটি 700-800 টাকা, 500 থেকে 700 টাকা চাবেই। ট্যাক্সি মানে ওই যে হলুদ যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ওইগুলো। আর এখান থেকে আপনি যদি শেয়ারিং গাড়িতে যান, এবার শেয়ারিং গাড়ি সেখান থেকে তো ছাড়ে না, তার একটা স্টপেজ আছে, সেই স্টপেজ অবধি যেতেই ওই শেয়ারিং ট্যাক্সিগুলো 100 থেকে 150 টাকা নেয়। শেয়ারিং ট্যাক্সি যেখান থেকে ছাড়ে সেখানে গিয়ে তারপরে আবার ওয়েট করতে হবে কখন ভরে। সেই জন্য এখানে একটু প্রবলেম আছে গাড়ি ঘোড়াতে চড়া। আপনি যদি বেশ টাকাওয়ালা লোকজন হন তাহলে কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট আপনি একটা ট্যাক্সি ভাড়া করে নেন আর যেখানে ইচ্ছা সেখানে যান। কিন্তু আমি মোটামুটি একটু বাজেট ট্রাভেলার, সেই জন্য এত কিছু ভাবি এবং ভেবে চিন্তেই আমি আপনাদের এই উত্তরগুলো দিচ্ছি। এই যে হচ্ছে এই ট্যাক্সিগুলো, হলুদ ট্যাক্সি দেখুন প্রচুর আছে, আপনি যেখানে যাবেন সেখানে নিয়ে যাবে এরা, কিন্তু তার বিনিময়ে বেশ মোটা টাকা দিতে হয়। আর সিটি বাস কিন্তু সব জায়গায় এবার যায় না, আপনি যেখানে যাচ্ছেন সেই সিটি বাসটা আলাদা, এবার সেই মোটামুটি বুঝে শুনে সেইভাবে সিটি বাসে উঠতে হবে। তো চলুন এবার যাই, দেখি এখানে ভাতের হোটেল কোথায় আছে, একটু খুঁজি। ও আচ্ছা, यहाँ इधर भी है, चेन्नई बिरयानी। चलो इधर जाके ढूंढते हैं। একদম সামনে এসেই আমি শুনছি যে ভাতের হোটেল কোথায়। এখানে গিয়ে শুনি রাত কটা অবধি খোলা থাকে, তো সেই হিসাবে আমি খাবো, কারণ দুপুরবেলা যা খেয়েছিলাম মোটামুটি ভালো। হ্যালো, कोई है दुकान में? दुकान कब तक खुला रहता है? दुकान तो रात 7-8 बजे से खुला है। 8 बजे? 7:30 में आऊँगा तो आऊँगा? अच्छा, ठीक है। তো 7:30 বলেছে, কিন্তু মনে হচ্ছে না যে 7:30 অবধি থাকতে পারে, তারপরে বেশ রিস্ক হয়ে যায়, চাপ হয়ে যায়। তো এই যে সুন্দর শহরটা সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। এখন চলে এসেছি
কোহিমার যে স্টেট মিউজিয়াম আছে সেইখানে। এই জায়গাটা এত সুন্দর, বসার জন্য এরকম সুন্দর জায়গা রয়েছে। এই যে স্টেট মিউজিয়ামটা এখন বন্ধ, এটা থার্সডে ওপেন হয়, থার্সডেতে যে কেউ যেতে পারে। এই সামনে লেখা রয়েছে দেখুন স্টেট মিউজিয়াম, এই যে লাল কালারের যেটা, এই দেখুন এখানে লেখা রয়েছে স্টেট মিউজিয়াম। এবার এখান থেকে পুরো মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। এখান থেকে জাস্ট আপনারা প্রকৃতিটা দেখুন, পুরো কোহিমা শহরটা দেখা যাচ্ছে, উপরে পাহাড়ের গা দিয়ে পুরো মানুষের বসতি, এবং সেই বসতির উপরে মেঘ পেজা তুলোর মতন ভাসছে, কত সুন্দর লাগছে। এবার দেখুন এই যে পেজা মেঘ আর এই যে মানুষের বসতি, কত সুন্দর লাগছে। এটা রাত্রেবেলায় পুরো মনে হবে জোনাকি পোকা ভর্তি, এরকম মনে হবে। তো স্টেট মিউজিয়ামটা তো বন্ধ, কিন্তু আমি যে দৃশ্য এখানে দেখতে পেলাম, এটা উপরে এসে এখানে দাঁড়িয়ে তো মনে হচ্ছে এটা স্বর্গের থেকে কম না। আর এখানে আর একটা জিনিস দেখলাম, যেটা নাগাল্যান্ডের অত্যন্ত একটা ঐতিহ্যের ব্যাপার, সেটা হচ্ছে এদের যে মোরং, লকড্রাম এবং মিথুন মানে একটা পশু, যেটা না গরু না মোষ না ইয়াক, মিথুন সম্পূর্ণ আলাদা, গরুর সাথে কিন্তু একটুও মিল নেই। এই যে মিথুন, এটার একটা স্ট্যাচু এখানে বানানো হয়েছে, এই দেখুন, এই যে একদম এরকমই হয়, মনে হচ্ছে সত্যি মিথুন। এই যে, আর এইটা হচ্ছে লকড্রাম। এই লকড্রামটা বাজানো হয় যখন তাদের বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, আর এইগুলো এখনও গ্রামে দেখা যায়। এটা তো একটা মিউজিয়াম, সেই জন্য এখানে রাখা হয়েছে। যখন ফেস্টিভ্যাল হয় তখন সবাই মিলে একসাথে এরকম বাজায়, শব্দ হয়, এরকম সবাই মিলে বাজায় এবং এটা সাউন্ড হয়। তো এইটা পুরোনো দিনে নাগারা ব্যবহার করতো তাদের ফেস্টিভ্যালের জন্য, ফেস্টিভ্যালে এখনও ব্যবহার করে, এবং ব্যবহার করতো যদি গ্রামে কোনো খতরা হয়, কোনো বিপজ্জনক কিছু ঘটে যায়, তো ওইটা বাজালে গ্রামের লোক পুরো শুনতে পেত, এবং এত জোরে শব্দ হয় ওতে, জোরে বাজালে পুরো গ্রামবাসী জানতে পারে যে কোনো একটা খতরা গ্রামে এসছে, বা কোনো রকমের কোনো আক্রমণ হয়েছে গ্রামে। এটা কিন্তু সেইটার জন্যেই ওই ঐতিহ্য, লকড্রামের ঐতিহ্যটা। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, নাগাদের যে প্রতিটা কলোনি বা প্রতিটা গ্রাম যখন শুরু হয়, তার আগে এরকম ধরনেরই একটা গেট থাকে। এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, একদম এরকমই একটা গেট থাকে, এবং সেই গেটের এইটা কিন্তু একটা কাঠের দরজা থাকে, একটাই কাঠের দরজা, এটা কিন্তু কাঠ জোড়া দেওয়া না। দেখুন এত বড়, কত মোটা গাছ তাহলে, এই যে। আর এতে দেখুন সেই খোদাই করে যেটা বানানো হয়েছে, এইটা কিন্তু শিং, এই যে এইটা কিন্তু শিং বানানো হয়েছে, মিথুনের শিং। আর এখানে রয়েছে হেড হান্টার, এই যে মাথা কেটে উনি নিয়ে আসছে, এটা কিন্তু হেড হান্টারের চিহ্ন। এটা হচ্ছে তাদের বিরাসত বা ট্র্যাডিশন। তো এরকম কিন্তু প্রতিটা গ্রামে ওঠার সময় তাদের দরজা এরকমভাবে বানানো হয়। এই দেখুন এখানে আমি এইটা দেখেই এসেছি, এই যে কোহিমা স্টেট মিউজিয়াম, মানে নাগাল্যান্ড স্টেট মিউজিয়াম, এই যে দেখুন লেখা। এখান থেকে কী সুন্দর লাগছে পুরো শহরটা, অসম, জাস্ট অসম। তো কলকাতা থেকে নাগাল্যান্ডের কোহিমা জার্নিটা কীরকম হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মোটামুটি আপনাদের কোহিমা সিটিটা একটু ঘুরিয়েছি, কোহিমা সম্পর্কে একটু তথ্য দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।